ওকে গাইস, অনেক দিন পরে আসলে ভিডিও বানাতে আসলাম। সেট আপ অ্যান্ড আদার্স দেখে বুঝতেই পারতেছেন যে হচ্ছে আমি আসলে আমার ন্যাচারাল জায়গাতে নাই। সো এটা আমার ট্রেডিশনাল বা অন্য ভিডিও হবে। এটা জাস্ট 25 সালে গ্লোবাল পলিটিক্স অ্যান্ড সায়েন্সের অনেক বড় বড় কিছু চেঞ্জেস, নতুন ব্রেক থ্রুস এবং অনেক কিছু মানে অনেক নোটেবল ঘটনাগুলো ঘটেছে। আজকের ভিডিওটা আমি ট্রাই করবো এই 25 সালে যে সকল মেজর ঘটনাগুলো ঘটছে সেগুলো একটু অ্যানালাইসিস করার এবং ফিরে দেখা যে 25 সালে গ্লোবাল পলিটিক্স বা সায়েন্সেরটা কোন ডিরেকশনের দিকে যাচ্ছে। প্রথমে শুরু করা যায় একদম 25 সালে জানুয়ারির 1 তারিখে। রাশিয়া এবং ইউক্রেন তারা তো আসলে তাদের মধ্যে যুদ্ধে আছে বেশ বিগত কয়েক বছর ধরে, এটা আমরা জানি। এবং রাশিয়ান ইউক্রেনের ভিতরে যুদ্ধ কেন হচ্ছে, ন্যাটোতে ইউক্রেনের যোগদান করার প্রসঙ্গ থেকে শুরু করে রাশিয়ার আশপাশের এরিয়াগুলোতে রাশিয়ার আধিপত্য, নানান দিক থেকে এটাকে বিশ্লেষণ করা যায়। কিন্তু জানুয়ারি 1 তারিখ একটা নোটেবল ঘটনা ঘটে যে ইউক্রেন তার ভেতর দিয়ে রাশিয়া এবং ইউরোপের মূলত ন্যাচারাল গ্যাসের যে হচ্ছে পাইপলাইনটা ছিল ইউক্রেনের ভিতর দিয়ে ইউরোপের অন্যান্য অংশের সাথে, সেটাকে তারা বন্ধ করে দেয়। এর ফলে রাশিয়া যে হচ্ছে ইউরোপে ন্যাচারাল গ্যাস সেল করতো, এই পুরো পাইপলাইনটাই আসলে থেমে যায়। তো যাই হোক, ইউরোপ অনেক দিন ধরে আসলে এটা এক্সপেক্ট করছিল যে হচ্ছে রাশিয়ার সাথে তাদের যে ন্যাচারাল গ্যাসের যে ট্রানজ্যাকশনটা, এটা হয়তো যে কোনো সময় থেমে যাবে রাশিয়া এবং ইউক্রেন ওয়ারের কারণে। তো অল্টারনেটিভ ফুয়েলের দেখা তারা অলরেডি ঝোঁকা শুরু করছিল। মেজর পয়েন্ট জানুয়ারি 6 তারিখে আসে ব্রিক্সে ইন্দোনেশিয়া জয়েন করার মাধ্যমে। তো ব্রিক্স আমরা জানি একটা হচ্ছে বলা যেতে পারে অ্যান্টি ওয়েস্টার্ন বা অ্যান্টি ডলার এক ধরনের জোট। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এসব দেশগুলো নিয়ে আসলে এই জোটটা বানানো, এবং এখানে এক এক করে বিভিন্ন এরকম মুক্ত চিন্তার বা নন ওয়েস্টার্ন এই পলিসির যে সকল দেশগুলো আছে, যেমন লেটেস্ট সংযোজন হলো ইন্দোনেশিয়া, তারা এগুলোতে যোগদান করছে এবং তারা নিজেদের মধ্যে ডলার বাদেও অন্য কারেন্সিতে ট্রানজ্যাকশনসগুলো করতে ইচ্ছুক। তো এই ডলার এবং ব্রিক্সের যে হচ্ছে অল্টারনেট কারেন্সি তারা যে চিন্তা ভাবনা করছে, তো এটা নিয়ে একটা কমপ্লিট সেপারেট ভিডিও বানানো সম্ভব। তো ওটা আমি ইনশাআল্লাহ ইন ফিউচার বানাবো। তো ওটাতে আমরা আসলে ডিটেলসে আলোচনা করবো যে কেন ব্রিক্স হলো, কী লক্ষ্যে ব্রিক্স আসলে কাজ করছে, অ্যান্ড কেন এরকম একটা অল্টারনেট কারেন্সির দরকার পড়লো ডলারের এগেনস্টে। ইসরায়েল ফিলিস্তিনের উপর যে জেনোসাইডটা করছে, তো তারা এই মিড জানুয়ারিতে টেম্পোরারি সিজফায়ার, আমরা তো বুঝছি ইসরায়েলের সিজফায়ার বলতে কী বোঝাচ্ছে, বাট স্টিল ওই সিজফায়ারের সময় হামাস তাদের 33 জন যে ইসরায়েলি তাদের আটক করা ছিল, এবং অন্যদিকে ইসরায়েল তাদের 2000 ফিলিস্তিনি যাদেরকে আটক করা হয়েছিল, তারা পরস্পর আর কি এটা বিনিময় করে। এই যে সিজফায়ার কথাটা আলোচনা হচ্ছিল, এটা পরবর্তীতে মার্চ পর্যন্ত যায়, এবং তারপরে আমরা সবাই জানি যে সিজফায়ার শুধুমাত্র কাগজ কলমে ছিল। ইসরায়েল ঠিকই তারপরও বোমা বর্ষণ করেছে, আরও জেনোসাইডের যে কাজগুলো তারা করে আর কি, হত্যা বা এগুলো কাজ করে, এগুলো তারা কন্টিনিউ করেই গেছে। একটা মেজর ঘটনা জানুয়ারি 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ইউএস প্রেসিডেন্ট হিসেবে তার হচ্ছে ইনগ্রেশনটা হয়, এবং তিনি এসেই ফার্স্টে যে কাজটা করে প্যারিস ক্লাইমেট যে এগ্রিমেন্টটা ছিল এবং WHOর সাথে যে তাদের ইউএসএ একটা এগ্রিমেন্ট ছিল, তিনি ফার্স্টে এসে জয়েন করে সেই এগ্রিমেন্ট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে ফেলে। এবং তারপরে তো আমরা জানি হচ্ছে তারা আরও কী কী বিভিন্ন রকম পলিসিস নিয়েছে, ইমিগ্রেশনের এগেনস্টে তাদের যে পলিসিটা, তারপরে হচ্ছে তারা ইউএসএইড থেকে তাদের হাত উঠিয়ে নেওয়ার যে পলিসি, এগুলো নানা কমপ্লিকেটেড অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল পলিসিস তারা নিয়েছে, যেগুলো ইউএসের অনেক বছরের পুরাতন পলিসিসগুলো তারা কন্টিনিউ করে নেয়। অনেকগুলো নতুন পলিসিস তারা নতুন করে আসলে ট্রাম্প প্রশাসন নিচ্ছে আর কি। এদিকে হচ্ছে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য ইউরোপিয়ান ইউনিয়ন প্রায় $100 বিলিয়ন তাদের ইকোনমি অ্যান্ড মিলিটারি এগুলোর পিছনে অর্থ সাহায্য দিতে রাজি হয়েছে। এপ্রিল 2025 ইউএস এবং চায়নার যে ট্যারিফ ওয়ারটা, আমরা যেটা জানি যে ইউএসএ চায়নার উপরে হিউজ একটা ট্যারিফ বসায়, যাতে তাদের যে চায়না যে অলরেডি গ্লোবাল মার্কেটে এতটা ডমিনেটিং পাওয়ার, তাদের সেই ডমিনেশনটা কমানোর জন্য। তো আমরা জানি যে ইউএসএ যখন কোনো একটা ফরেন পাওয়ার বা এগুলোকে হিট করে, তাদের ওয়ান অফ দ্য মেজর পাওয়ার হচ্ছে এই ইকোনমিক ট্যারিফ বসানো বা স্যাংশনস বসানো, এগুলো মিলিটারি বাদে এটা তাদের হচ্ছে সহজ ভাষায় নন লিথাল ওয়েতে আসলে কোনো একটা কান্ট্রি বা কোনো একটা ডমিনেশনকে থামানো অথবা তাদেরকে কন্ট্রোলে রাখার ওয়ে। তো এরই পরিপ্রেক্ষিতে চায়নার উপর তারা এরকম একটা হিউজ ট্যারিফ বসায়, বিশেষ করে টেক বেসড যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর উপর তারা হিউজ একটা ট্যারিফ বসায়। তো এর এগেনস্টে চায়না এজ এ রিপ্লাই তারাও তাদের যে হচ্ছে যে র ম্যাটেরিয়ালস অ্যান্ড তাদের যে হচ্ছে প্রডিউসড গুডস, এগুলো তারা ইউএসএতে এক্সপোর্ট হল্ট করে রাখে। আমরা সবাই জানি যে ইউএসএ যে বড় বড় যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, লুই ভিটন থেকে শুরু করে ইভেন অ্যাপল, এর অনেক কিছুই এগুলোর যেগুলো ফাইনাল প্রোডাক্টগুলো আমরা পাই ইউএস মার্কেটগুলোতে, এগুলোর অনেক কিছুই আসলে চায়না মার্কেটে বানানো হয়। সো এগুলোর যখন এক্সপোর্ট থামিয়ে দেওয়া হয়, তো আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম ভিডিও সে সময় দেখেছি, ফানি ভিডিও, যে চায়নার যারা হচ্ছে এরকম কোম্পানির প্রডিউসার্স আছে তারা কী করছে, তারা হচ্ছে সেই লুই ভিটন এবং
যেটা আমেরিকাতে সেল করা হচ্ছে সেটার প্রাইস এগেনস্ট তারা যে লুই ভুটনটা তাদেরকে বানিয়ে পাঠাচ্ছে সেইটার একটা প্রাইস কম্প্যারিজন দিয়ে শো করছে যে যেটা বানাতে তাদের হয়তো $400-500 লাগছে না, সেই জিনিসটা ইউএস মার্কেটে যখন সেল করতেছে সেটা $40,000 থেকে $50,000 সেল হচ্ছে। তো এটা সেই সময় একটা বড় সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হয়ে দাঁড়ায় যে চায়নাতে একটা প্রডিউস গুড যে প্রাইস কেমন হচ্ছে বা কস্টিং কেমন পড়ছে সেটা ইউএস মার্কেটে আসলে তার দাম কেমন হয়ে যাচ্ছে। এবং এটা জিনিসও আমাদের খেয়াল রাখতে হবে যে চায়না ওয়ান অফ দ্য বিগেস্ট সাপ্লায়ার্স অফ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস। তো এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট যে কোনো টেক বেসড কোম্পানি হোক বা প্রোডাক্ট কোম্পানি হোক তাদের জন্য। তো তারা অলমোস্ট 90% সাপ্লাই চেনই আসলে ওয়ার্ল্ডের হোল্ড করে। তো যখন চায়না এরকম ফাইট ব্যাক দিল এরকম ট্যারিফের এগেনস্টে, তখন এরকম মেজর ম্যানুফ্যাকচারারদের থেকে ইউএসের উপরে একটা চাপ আসলো। তো স্বাভাবিকভাবে যেহেতু ইউএসএ একটা ধনতান্ত্রিক রাষ্ট্র বা ক্যাপিটালিস্ট কান্ট্রি, তো তাদের এই বিজনেস ফ্রেন্ডলি নেচারটা তাদের তো বজায় রাখতে হবে। তো এই জন্য তারা কী করলো, এই যে ট্যারিফটা বসালো সেখানে তারা একটু রোল ব্যাক করলো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা যে ট্যারিফটা দিয়েছিলাম আমরা একটু পিছিয়ে দিচ্ছি। এরপরে মেয়ের খুবই বড় একটা ঘটনা ঘটে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ইন্দো পাক যে ওয়ারটা আমরা বলছি, এবং এটা তাদের 50 বছরের ইতিহাসে সবচাইতে বড় আকারের একটা ক্রাইসিস ছিল। আমাদের মনে আছে হয়তো যে কাশ্মীরে আর কি 26 জন পর্যটককে যখন হত্যা করা হয়, তারপরে আসলে ইন্ডিয়া পাকিস্তানের অভ্যন্তরে একটা অঞ্চলে আর কি জঙ্গি আছে বলে তাদের বিরুদ্ধে একটা হামলা চালায় আর কি। তো এইটার এগেনস্টে আর কি পাকিস্তান বলে যে হচ্ছে এটা তাদের সার্বভৌমত্বের উপরে আঘাত, এবং তারা হচ্ছে এটাকে রিটালিয়েট করে ড্রোনস এবং মিসাইলস আর কি সেন্ড করে। তাদের মধ্যে এই ক্রাইসিসের মধ্যে দুইটা ইন্ডিয়ান ফাইটার জেটও আর কি ভূপাতিত করে পাকিস্তান। এটা অনেক বড় অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া সে সময় নিউজ ছিল। মের 10 তারিখে আর কি অ্যাকর্ডিং টু মিডিয়াস অ্যান্ড এভরিথিং যে ইউএস হচ্ছে তাদের ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে আসলে একটা সমঝোতা সিচুয়েশনটাকে একটু কুল ডাউন করার জন্য আর কি মাঝে একটু মধ্যস্থকারক হিসেবে কাজ করে। স্বাভাবিকভাবে হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়া বা হচ্ছে ইউএস আর কি এটাতে অনেক বড় করে প্রচার করে যে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তার চেষ্টায় বা তারই উদ্যোগে আর কি তাদের মধ্যে একটা মিডিয়েশন হয়েছে বা মধ্যস্থতা হয়েছে। তো ইন্ডিয়া আসলে এটা খুব একটা পজিটিভলি নেয়নি। তারা বলে যে হচ্ছে মানে খুব একটা আন্ডারমাইন করে যে হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্পের আসলে তেমন একটা এখানে এফেক্ট ছিল না। তো এইটার এগেনস্টে আর কি তখন ইউএস ইন্ডিয়ার উপরে একটা ট্যারিফ বসায় দেয়, অনেক বড় একটা অ্যামাউন্টের ট্যারিফ বসায় দেয়। জুনের 13 থেকে 24 তারিখের মধ্যে একটা খুবই বড় সিগনিফিকেন্ট ঘটনা ঘটে ইসরায়েল এবং ইরানের মধ্যে হচ্ছে ক্রাইসিস, যেটা ওটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় সময়। মানে সহজ ভাষায় বলতে গেলে ইসরায়েল এবং ইরান একদম ওপেন ওয়ারে আর কি চলে যায়। ইসরায়েল তাদের রাইজিং লায়ন অপারেশনের মাধ্যমে আসলে ইরানের অনেকগুলো সামরিক ঘাঁটি এবং কিছু তাদের ভাষ্যমতে কিছু নিউক্লিয়ার সাইটসে তারা হচ্ছে মিসাইল হামলা চালায়, এবং ইরানও এগেনস্টে রিটালিয়েট করে। এই কারণে আর কি ইউএস ইসরায়েলকে হেল্প করার জন্য অপারেশন মিডনাইট হ্যামার নাম দিয়ে একটা B2 স্টেলথ বম্বার এবং ক্রুজ মিসাইল দিয়ে আর কি কথিত ইরানের বিভিন্ন নিউক্লিয়ার সাইটসে আর কি হামলা চালায়। এটা মোটামুটি 12 দিন চলে, এই জন্য এটাকে অনেক সময় বলা হয় 12 ডেজ ওয়ার। প্রায় 1100 ইরানিয়ান এই 12 ডেজ ওয়ারে আর কি মারা যান। তো এর কারণে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস এই তিনটার মধ্যে যে হচ্ছে টেনশনটা ছিল এটা অনেক পরিমাণে বেড়ে যায়। যদিও এখন কোনো গুলির আদান প্রদান বা বোমার আদান প্রদান হচ্ছে না, কিন্তু তাদের মধ্যকার টেনশন আসলে দিনকে দিন বেড়েই যাচ্ছে। এরপরে আসে জুলাই এবং শুরু হয় থাই এবং ক্যাম্বোডিয়ান ওয়ার। তো থাই এবং ক্যাম্বোডিয়ার যে হচ্ছে বর্ডারে আছে প্রাসাদটা মুয়েনথম, উচ্চারণ একটু ভুল হতে পারে, এই টেম্পল একটা সাইট। তো এই টেম্পল সাইটটা আসলে কাদের, থাইল্যান্ডের না ক্যাম্বোডিয়ার, এই নিয়ে তাদের ভিতরে প্রায় দশকের পর দশক ধরে একটা ডিসপিউট চলছে। অর্থাৎ এই টেম্পলটা আসলে পাহাড়ের ওপরে। তো সমস্যা বেঁধেছে যে পাহাড়টা আসলে একটা দেশের ভেতরে, এবং এখানে যেতে যে রাস্তাটাতে যেতে হয় সেটা আবার আরেকটা দেশের টেরিটরির ভিতরে। তো এই নিয়ে তাদের দুইটা দেশের মধ্যে একটা ডিসপিউট চলেছে, আসলে টেম্পল সাইটটা অ্যাকচুয়ালি কার। এবং এইটা নিয়ে একটা বাকবিতণ্ডা থেকে শুরু করে একটা ক্রাইসিস শুরু হয়, এবং এরপরে দুইটা দেশেরই বর্ডারে ক্রস বর্ডার রেড শুরু হয় এবং একে অপরের সোলজার্সগুলো হত্যা করা হয়। এর ফলে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ সিভিলিয়ান্স যারা হচ্ছে এই বর্ডারের আশপাশের এলাকাতে ছিলেন তারা ওখান থেকে পালিয়ে যান। যেহেতু এটা থাই এবং ক্যাম্বোডিয়ান একটা ওয়ারের মতো চলছে, তো আমাদের সেই হেজেমনিক হেডা ইউএসএকে তো এখানে আসতেই হবে মধ্যস্থতা করার জন্য, এবং তারা আসে এবং হচ্ছে তাদের মধ্যে একটা আলোচনা হয়। তারা হচ্ছে আসিয়ান সামিটে যায় কুয়ালালামপুর, এবং সেখানে হচ্ছে তাদের মধ্যে একটা পিস একটা ব্রোক হয়। কিন্তু এটা বেশি দিন আসলে লাস্ট করে না। নভেম্বরে যে হচ্ছে একটা ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রায় 4 জন থাই সেনা নিহত হয়, এবং এই সিচুয়েশনটা এতটা আউট অফ হ্যান্ড হয়ে যায় যে থাইল্যান্ডের প্রেসিডেন্টকে আন্দোলন করে আউটস করা হয় এই কথা বলে যে তারা ক্যাম্বোডিয়ার প্রতি অনেক বেশি সফট হার্টেড। তার যে সাকসেসর সে ওপেনলি এসে বলেই দেয় যে ক্যাম্বোডিয়া থেকে সে তার থাইল্যান্ডের যে চাওয়া পাওয়া সেটা ছিনিয়ে আনবে, এবং এর ফলে আশঙ্কা করা হচ্ছে 2026 সালে হয়তো তাদের ভিতরে এই টেনশনটা চলতে থাকবে, যদিও রিজিওনাল পিস এফোর্ট এখনও চলমান। এরপরে সেপ্টেম্বরে আমরা দেখি সাউথ এশিয়াতে
খুব বড় বড় দুইটা মুভমেন্ট, একটা হলো নেপালের গভর্নমেন্টের এগেনস্টে এবং সেকেন্ডটা হলো ইন্দোনেশিয়াতে। সেখানেও আর কি বাংলাদেশের মতো অ্যান্টি করাপশন প্রোটেস্ট শুরু হয় এবং সেখানেও বাংলাদেশের মতো নেপাল গভর্নমেন্ট সোশ্যাল মিডিয়াকে ব্যান করার একটা খুবই কঠিন একটা সিদ্ধান্ত নেন। তো সোশ্যাল মিডিয়া নেপালের জন্য অনেক বড় একটা বিষয় ছিল। তাদের ট্যুরিজম, তাদের যে হচ্ছে হোটেল বুকিং থেকে শুরু করে ট্যুরিজম সাইটসগুলো, তাদের ট্রিপস অ্যান্ড এভরিথিং, এগুলো সব কিছুই আসলে বুকিং বা এগুলো হয় আসলে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এইটা ব্যান করে দেওয়া মানেই হলো তাদের অনেক বড় একটা পপুলেশনের যে ইনকাম সোর্স সেটাকে বন্ধ করে দেওয়া। এমনিতে একদিকে করাপশন তো চলছে, তার উপরে তাদের যে ইনকাম সোর্স সেটার উপরে হাত দেওয়া হচ্ছে। তো এই কারণে আসলে নেপালে অ্যান্টি করাপশন মুভমেন্টটা শুরু হয় এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা মুভমেন্টে যেরকম হয় যে সরকার কারফিউ দেয়, কারফিউ ভেঙে জনগণেরা আসলে মাঠে নেমে আসে, রাস্তায় নেমে আসে। তো সেখানে হচ্ছে পুলিশ বাহিনী বা এখান থেকে লাঠিচার্জ বা আরও অ্যাগ্রেসিভ মনোভাব করা হয়। এর ফলে প্রায় 19 জন নেপালে মারা যায় এবং সেপ্টেম্বরের 9 তারিখ আর কি কেপি শর্মা ওলি সরে দাঁড়ান এবং পরবর্তীতে একটা টেনশন গ্রো করে যে নেপালে নতুন পিএম কী হবে বা ইলেকশনটা কীভাবে হবে এগুলো নিয়ে। সিমিলারলি এরকম হচ্ছে মুভমেন্ট বা প্রোটেস্ট ব্রেকআউট হয় ইন্দোনেশিয়াতে। ওদের দেশে আর কি মন্ত্রী পরিষদের যারা আছে এমপি, তাদেরকে হচ্ছে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, যেখানে জেনারেল ম্যাচের তুলনায় তাদের ইনকাম অনেক গুণ বেশি, তাদের লাইফস্টাইল অনেক বেটার এবং তাদের এক্সপেন্সিভ লাইফস্টাইল এবং পশ লাইফস্টাইল এগুলোকে তারা পোর্ট্রে করেছে, বিশেষ করে তাদের সন্তানেরা। যেখানে হচ্ছে ইন্দোনেশিয়ার জেনারেল ম্যাচের আনএমপ্লয়মেন্ট অ্যান্ড আদার্স এগুলো যখন রাইজ করছে, তখন এইরকম হচ্ছে লাইফস্টাইল করে সোশ্যাল মিডিয়াতে দেখার মাধ্যমে ইউথ আসলে গভর্নমেন্টের উপর অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং এই গভর্নমেন্টের এইরকম করাপ্ট সিস্টেমের বিরুদ্ধে তারা আর কি রাস্তায় নেমে পড়ে। তো স্বাভাবিকভাবে যখন রাস্তায় নেমে আসে, তো এই রায়টস এগুলোর জন্য প্রায় 7 থেকে 10 জন মানুষ মারা যায় ইন্দোনেশিয়াতে। এরই রিটালিয়েশন হিসেবে তারা ফাইন্যান্স মিনিস্টারের বাড়ি পুড়িয়ে দেয়। তো এই জিনিসটাকে ঠান্ডা করার জন্য তখনকার যে প্রাইম মিনিস্টার প্রাবহ, সে নিজে আর কি তার পুরো ক্যাবিনেট মিনিস্টারকে রিশাফল করে ফেলে, 5 জন মিনিস্টারকে সে ফায়ার করে দেয়, ইনক্লুডিং ফাইন্যান্স মিনিস্টার, এবং সে বলে যে হচ্ছে সে আর কি সিস্টেমটাকে নতুন করে ঠিক করবে। তো এর কারণে আসলে ইন্দোনেশিয়াতে মোটামুটি এই মুহূর্তে একটু পিসফুল অবস্থা আছে, বাট ভিতরের টেনশনটা যে এখনও আছে এটা বলাই বাহুল্য। অক্টোবরে হয় হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হরিফিক ঘটনা এবছর। ফিলিস্তিন এবং সুদান এই দুই জায়গাতে আসলে জেনোসাইড চলছে। সুদানে যেটা বিশ্বাস সুদানে আসলে একটা সিভিল ওয়ারের মতো হচ্ছে, এখানকার যে আর্মি ভার্সেস হচ্ছে আরএসএফ মিলিশিয়া। তো এই দুইটা পার্টির মধ্যে ক্ল্যাশে অনেক সিভিলিয়ান মারা যাচ্ছেন, হতাহত হচ্ছেন। এস্টিমেট করা হচ্ছে প্রায় 4 লক্ষ সিভিলিয়ান মারা গিয়েছেন হচ্ছে এই দুইটা ক্ল্যাশের মধ্যে, এবং প্রায় মিলিয়নস অফ মানুষ আসলে বাস্তুচ্যুত হয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লি করছে। তো সুদানের অবস্থা আসলে বেশ মানবেতর, এবং সমস্যা হচ্ছে এখানে মিডিয়াগুলো ঠিকমতো পৌঁছাতে পারছে না, বা পৌঁছালে যে নিউজগুলো করছে সেটা আমাদের কাছে ঠিকমতো রিচ হচ্ছে না। তো গ্লোবাল যে মিডিয়াসগুলো রয়েছে, গ্লোবাল যে হচ্ছে নিউজ অর্গানাইজেশনগুলো রয়েছে, সেগুলো একটা দায়িত্ব যে হচ্ছে সুদানের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে এটাকে আসলে হাইলাইট করে নিয়ে আসা, এটাকে আসলে ওয়ার্ল্ডের কাছে প্রচার করা যে হচ্ছে শুধুমাত্র ফিলিস্তিনেই নয়, বরং সুদানে হচ্ছে এই ধরনের একদম জেনোসাইড চলছে। ভেনেজুয়েলা আসলে পৃথিবীর অয়েল প্রডিউসিং কান্ট্রিগুলোর মধ্যে বেশ উপরের একটি দেশ। ওয়েট, এখানে আমি একটা ভুল বলেছি, এটা শুধুমাত্র উপরের দিকে একটা দেশ না, অয়েল রিজার্ভের হিসাবে ভেনেজুয়েলা ওয়ার্ল্ডের 1 নম্বর দেশ, ইভেন সৌদি আরবেরও উপরে। এবং এই অয়েল সেল করে তাদের আসলে মিডল ইস্টের মতো আসলে রিচ হয়ে যাওয়ার কথা, বাট আমরা জানি যে ইউএসএ তাদের উপর আসলে একটা ইকোনমিক স্যাংশনস অনেক বছর ধরে দিয়ে রাখছে। এবং তাদের যে কারেন্ট প্রাইম মিনিস্টার নিকোলাস মাদুরো আসলে একটা সোশ্যালিস্ট পার্টির মেম্বার, বাট ওনার চিন্তাধারা বা এগুলো অনেকটা ঠিক কমিউনিজমের গেছা, এবং রাশিয়া এবং চায়নার মতো কমিউনিস্ট কান্ট্রির সাথে তার বেশ সখ্যতা আছে, যেটা হচ্ছে একদম আমেরিকার একটা নেইবারিং কান্ট্রি এরকম একটা সম্পর্ক রাখবে কোনো কমিউনিস্ট কান্ট্রির সাথে, এটা আসলে তাদের জন্য মেনে নেওয়া খুব কষ্টকর। এই কারণে আর কি হচ্ছে ইউএস তাদের মেরিন শিপসগুলো ভেনেজুয়েলার যে পোর্ট সেখান থেকে দূরে সেই সমুদ্র ঘিরে রাখে, এবং ভেনেজুয়েলা থেকে যে সকল তেলবাহী ট্যাঙ্কারগুলো যায় সেগুলোকে বেশ কয়েক সময় বেশ কয়েকটাকে আটক করেছে অলরেডি। ভেনেজুয়েলার ভিতর বিভিন্ন কূপ বা এগুলোর জন্য সিআইএ ছিল, এটাও অনেক সময় বিভিন্ন মিডিয়া বা এগুলোতে উঠে এসেছে। তো যাক, এটাই ছিল 2025 সাল নিয়ে মোটামুটি আমাদের রিক্যাপ। এছাড়াও যদি সায়েন্স এক্সপ্লোরেশনের দিকে যাই, আর্টেমিস 2 যে ঘটনাটা, এটা অনেক বড় একটা ইভেন্ট ছিল আমাদের স্পেস এক্সপ্লোরেশনের জন্য। এটাই ছিল 2025 সালের টোটাল রিক্যাপ। অন্যান্য ট্র্যাডিশনাল ভিডিওর চাইতে এটা অনেক বেশি আলাদা। চেষ্টা করেছি একটু অন্যরকম আসলে ভিডিও করার জন্য। সামনের বছরে আমরা যে ট্র্যাডিশনাল যেরকম ভিডিও সেগুলো আপনারা পেতে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পরের বছরে। হ্যাপি নিউ ইয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং থ্যাংক ইউ।